আচ্ছা, চীনকে আপনি কোন চোখে দেখেন? ভারতের শত্রু, ভারতের বন্ধু, নাকি কোনোটাই নয়? দেখুন, একটা নতুন ঘটনা সামনে এসেছে। চীন নাকি আবার নতুন করে ভারতের জায়গা দখল করে নিয়েছে। चाइना ने अरुणाचल प्रदेश में 60 किलोमीटर जमीन अपने कब्जे में कर ली है। আবার কেউ কেউ বলছে না, এগুলো সব ফেক ভিডিও। जी नहीं, ऐसा कुछ भी नहीं हुआ है। हमारी प्रेस इन्फॉर्मेशन ब्यूरो ने इसे क्लियरली फैक्ट चेक करते हुए कहा है कि ये सब फेक न्यूज है। সঙ্গে সরকারও বলছে না না, ওইসব কিছু হয়নি, ওইসব ফেক নিউজ। The Indian army has firmly rejected reports claiming that Chinese troops have occupied Indian territory in Arunachal Pradesh. তাহলে এখানেই উঠছে প্রশ্ন, সত্যিই কি চীন ভারতের জায়গা দখল করে নিয়েছে আর আমাদের ভারতের বর্তমান সরকার সেটাকে লুকাতে চাইছে, নাকি আমাদের ভারতের কিছু সংখ্যক মানুষ ভুল ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে আমাদের ভারতের ইমেজ নষ্ট করতে চাইছে? তো চলুন এই বিষয়টা ভেঙে দেখা যাক এই ভিডিওতে। উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ আপার সুবানসিরি জেলা, হিমালয়ের একদম কোলে দুর্গম পাহাড়ি অঞ্চল, যেখানে দিনের পর দিন হাঁটার পর পৌঁছানো সম্ভব হয়। যেখানে থাকে একটি নাহ নামের একটি ছোট উপজাতি সম্প্রদায়। জাস্ট কিছুদিন আগে এই সম্প্রদায়ের একটি সংগঠন নাহ ওয়েলফেয়ার সোসাইটি আপার সুবানসিরির ডেপুটি কমিশনারের কাছে একটা লম্বা চিঠি জমা দেয়। সেই চিঠিতে তারা লিখেছেন, চীনের পিএল এর তাকসিং রেভিনিউ সার্কেলের একটা বিরাট অংশ চীন দখল করে নিয়েছে, যেটা এতদিন ধরে এই সম্প্রদায়ের পূর্বপুরুষদের গরু চড়ানো, শিকার আর চাষাবাদের জমি ছিল। এই অভিযোগ শুধু মুখের কথা নয়, একই সময়ে এনডিটিভির একটা স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ সামনে এসেছে। সেখানে দেখা গেছে ওই অঞ্চলে 2021 সালে একটা গ্রাম চিহ্নিত করা হয়েছিল। ওই গ্রাম থাকা সত্ত্বেও আবার নতুন করে ওই গ্রাম থেকে ঠিক 9 কিলোমিটার দূরে আবার একটা চীন নতুন বসতি গড়ে তুলেছে। এই বসতির মধ্যে রয়েছে একাধিক ভবন, রাস্তা, দুটো হেলিপ্যাড, একটা সিমেন্ট মিক্সিং প্ল্যান্ট, সোলার প্যানেল। মানে চীন শুধু এখানে একটা বসতেই নয়, ছোটখাটো পরিকাঠামোও তৈরি করে ফেলেছে। এটা প্রথমবার নয়, 2020 সালেও সুবানসিরি জেলার একটা নদীর ধারে নতুন একটা গ্রাম বসিয়ে দিয়েছিল চীন। মানে চীনের এই কৌশল নতুন নয়, কিছু বছর ছাড়া ছাড়া চীন এইরকম ধরনের ঘটনা ঘটাতেই থাকে। এখন আপনাদের মনে হতেই পারে যে চীন যদি বারবার এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, তাহলে আমাদের ভারতের বর্তমান সরকার কিছু স্টেপ কেন নিচ্ছে না? কারণটা হলো যে আমাদের ভারত আর চীন কখনোই এই এলাকার সীমানা যৌথভাবে নির্ধারণই করেন। এই সীমান্তের সমস্যা এই দুই দেশ কেন মিটিয়ে নেয়নি, কেন যৌথভাবে সীমান্ত নির্ধারণ করেনি, সেটা বুঝতে হলে আমাদেরকে একটু পুরানো দিনে ফিরে যেতে হবে। দেখুন, অরুণাচল প্রদেশকে নিজেদের বলে চীন বারবার দাবি জানিয়ে এসেছে। এটা দশকের পর দশক ধরে চলে এসেছে। সেই জন্য গোটা অরুণাচল প্রদেশকে চীন জাংনান বা দক্ষিণ তিব্বত নামে ডাকে। এই দাবির পেছনে চীনের যুক্তি হলো, যেই তিব্বত চীনের দখলে রয়েছে, সেই তিব্বত নাকি প্রথম থেকেই এই অঞ্চলের ওপর ধর্মীয় এবং প্রশাসনিকভাবে প্রভাব বিস্তার করত। তাই তিব্বত চীনের অংশ হয়, অরুণাচলও নাকি চীনের অংশ হওয়া উচিত, এমনটাই তাদের বক্তব্য। কিন্তু আমাদের ভারতের অবস্থান একদম স্পষ্ট। ব্রিটিশ আমলে 1914 সালে সিমলা চুক্তির মাধ্যমে ব্রিটেন আর তিব্বতের মধ্যে যে সীমানা রেখা টানা হয়েছিল, তার নাম ম্যাকমোহন লাইন। এই লাইনকেই আমাদের ভারত মনে করে বৈধ সীমানা। কিন্তু চীন এই চুক্তিতে স্বীকার করে না, কারণ চীনের বক্তব্য, সেই সময়ে তিব্বতের প্রতিনিধিদের নিজেদের এই ধরনের আন্তর্জাতিক সীমানা চুক্তি করার কোনো অধিকার ছিল না। তারা বলে তিব্বত সেই সময় চীনের অধীনস্থ ছিল, তাই এই চুক্তিতে তাদের সইয়ের কোনো আইনত বৈধতা নেই। 1950 সালে চীন প্রথম তিব্বতে সামরিক অভিযান শুরু করে, আর 1959 সালে চীন পুরোপুরি তিব্বতকে দখল করে নেয় এবং দালাই লামা তখন চীন থেকে ভারতে পালিয়ে আসে। এই দালাই লামা হলো তিব্বতে সেই সময়কার বৌদ্ধ ধর্মের একজন অন্যতম নেতা। তখন থেকেই এই সীমান্তে উত্তেজনা শুরু হয়। ঠিক সেই বছরই আসাম রাইফেলসের একটা পোস্টকে সরিয়ে পিএলএ এলাকার একটা অংশ দখল করে নিয়েছিল চীন। এরপর 1962 সালে যখন ভারত চীনের মধ্যে বড় যুদ্ধ শুরু হয়, তখন অরুণাচল প্রদেশের একটা বড় অংশ চীন দখল করে নিয়েছিল। কিন্তু পরে তারা নিজেরাই একতরফাভাবে ওইখান থেকে সরে ম্যাকমোহন লাইনের কাছাকাছি ফিরে যায়। এখানে একটা জিনিস স্পষ্ট করে বলা দরকার, এটা এমন একটা বিতর্ক যেখানে দুপক্ষেরই নিজস্ব ঐতিহাসিক এবং আইনি যুক্তি আছে। তবে হ্যাঁ, আমাদের ভারতের যুক্তিটা একটু বেশি কার্যকরী, কারণ সেই সময়কার তিব্বতের প্রতিনিধিরা চুক্তিতে অলরেডি সই করে ফেলেছে। কিন্তু তিব্বত যে সেই সময় চীনের অধীনস্থ ছিল, তার তো কোনো বড় প্রমাণ নেই। আর এই বর্তমান সময়ে যে সীমানা রয়েছে এলএসি, মানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটা কোনো আন্তর্জাতিক স্বীকৃত সীমানা নয়। এটা হলো বর্তমান সময়ের দুই দেশের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ রেখা, যেটা এখনো পর্যন্ত যৌথভাবে সমাধান করে বা সরকারিভাবে মানচিত্রে আঁকা হয়নি। এটা প্রায় 3500 কিলোমিটার লম্বা এবং 3টা সেক্টরে ভাগ করা। পশ্চিম সেক্টর মানে লাদাখ, মধ্য সেক্টর আর পূর্ব সেক্টর মানে অরুণাচল প্রদেশ। প্রতিটা সেক্টরেই ঝামেলা প্রায় লেগেই থাকে, আর এই সীমানা নিয়ে দুই দেশের আলাদা আলাদা ধারণা রয়েছে। মানে সোজা কথায় জায়গা এক, কিন্তু দুই দেশের সেনারাই মনে করে এটা তাদের এলাকা। এই কারণেই দুই দেশের মধ্যে ছোট ছোট সংঘর্ষ প্রায় লেগেই থাকে। কিন্তু 2020 সালে গালওয়ান সংঘর্ষ ছিল সব থেকে বড় সংঘর্ষ, যেখানে দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত হয়েছিল লাদাখ। এই সংঘর্ষে প্রায় 20 জন আমাদের ভারতীয় সেনা শহীদ হয়েছিল। এই গালওয়ান সংঘর্ষের পর দুই দেশের কমান্ডোরা বহুবার আলোচনায় বসেছে, কিন্তু এই আলোচনায় চীন যেই সব এলাকাগুলোকে নিজেদের বলে দাবি করছে, সেই সবগুলোই আমাদের ভারতের মধ্যে পড়ে। তাই শান্তি বজায় রাখার জন্য যেই সব জায়গাগুলোতে দশকের পর দশক ধরে পেট্রোলিং করতো আমাদের ভারতীয় সেনা,
সেই সব জায়গাগুলোতে এখন আর যাওয়া যায় না। আর এই অরুণাচলের এক টুকরো জায়গা আমাদের ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেই ব্রহ্মপুত্র নদী আমাদের ভারতে ঢোকে। এই নদী নিয়েই আমি বিস্তারিতভাবে একটু পরে আলোচনা করছি। দেখুন, এই অরুণাচল এলাকাটা এমনই, এখান থেকে চাইলেই চীন আমাদের ভারতের উত্তর পূর্বাঞ্চলের সমস্ত জায়গাগুলো ভালোভাবে নজরদারি চালাতে পারবে। আবার ভারতও এখান থেকে চীনের তিব্বত অঞ্চলগুলোতে প্রতিরক্ষা আরো শক্ত করতে পারে। তাই দুই দেশের জন্য এটা একটা হাইস্টেক এলাকা। এখানে ছোটখাটো কোনো পরিবর্তনই দুই দেশের মধ্যে একটা বিরাট বড় কৌশলগত প্রভাব ফেলতে পারে। আর এই অঞ্চলের জায়গাগুলোকে চীন দখল করার জন্য একটা বিরাট বড় মাস্টার প্ল্যানিং করেছে। চীন এখন ভারতের উপর বড়সড় হামলা করে জায়গা দখল করতে চাইছে না। কারণ এই শুধুমাত্র যদি জায়গা দখলের জন্য হামলা করে তাহলে দুই দেশের মধ্যে বড়সড় যুদ্ধ বেঁধে যাবে। চীন কিন্তু সেটা করছে না। চীন কি করছে, একটু একটু জায়গা দখল করে সেখানে ঘর বাড়ি বানিয়ে দিচ্ছে, হেলিপ্যাড বানিয়ে দিচ্ছে। এইভাবে গ্রামের পর গ্রাম বসাতে বসাতে পুরো জায়গাটা আস্তে আস্তে দখল করে নিতে চাইছে। চীনের এই প্রকল্পের নাম সিয়াওকাং গ্রাম প্রকল্প। এখনো পর্যন্ত চীন 624টা গ্রাম বানিয়ে ফেলেছে। আর এই সব গ্রামগুলোই অরুণাচল প্রদেশের একদম গা ঘেঁষে। সিএসআইএস এর একটা সংস্থা স্যাটেলাইটের ইমেজ বিশ্লেষণ করে বলছে চীনের এই সমস্ত গ্রামগুলো কিছু সাধারণ মানুষের জন্য আর বেশিরভাগটাই সেনাবাহিনীদের জন্য। আসলে এগুলো সবই চীনের সেনা ক্যাম্প। প্রয়োজন পড়লে রাতারাতি সাধারণ মানুষকে সরিয়ে এগুলো সব সেনা ঘাঁটিতে পরিণত হয়ে যাবে। এখানে চীন আরো একটা কৌশল ব্যবহার করে, সেটা হলো নাম বদল কৌশল। চীন মাঝে মধ্যে অরুণাচল প্রদেশের জায়গাগুলোর নাম পাল্টে চীনা নাম প্রকাশ করে। 2017 সালে প্রথম 6টা জায়গার নাম প্রকাশ করে, তারপর 2021 সালে 15টা, 2023-এ 11টা, 2024-এ 30টা আর 2025 সালে 27টা। এই জায়গাগুলোর চীনা নাম তখনই প্রকাশ করে যখনই অরুণাচল প্রদেশে আমাদের ভারত কিছু না কিছু উন্নয়নমূলক কাজ করে। যেমন 2024 সালে মোদিজি সেলা টানেল উদ্বোধন করার পরেই চীন 30টা জায়গার নাম প্রকাশ করে দেয়। এখন আপনাদের মনে হতে পারে যে চীন সামান্য নাম পাল্টাচ্ছে, এতে আমাদের এত অসুবিধার কি আছে? কিন্তু চীনের এই নাম পাল্টানোর পিছনে একটা লক্ষ্য আছে। চীনের এই নামগুলো ব্যবহার হতে হতে একসময় মানচিত্রে, নিউজ চ্যানেলে, এমনকি সাধারণ মানুষের মুখে মুখে এই নামগুলো পরিচিত পাবে। এইভাবে নানা রকম কৌশলে চীন অরুণাচল প্রদেশের সীমানা বিতর্কটাকে জীবিত রাখতে চাইছে। মানে দেখুন, আমাদের ভারত তো এমনিতেই শান্ত, কিন্তু চীন যদি শান্ত হয়ে যায় তাহলে এই সীমানা বিতর্ক শান্ত হয়ে যাবে। কিন্তু চীন সেটা চাইছে না, কারণ এই সীমানা বিতর্ক যদি শান্ত হয়ে যায় তাহলে চীনের আর কোনো চান্সই থাকবে না। কিন্তু এই বিতর্ক যদি চলতে চলতে একসময় বড় কোনো রূপ ধারণ করে তখন চীনের সবসময় চান্স থাকবে ওই জায়গা দখল করে নেওয়া। এবার আসি এই বর্তমান সময়ে চীনের নতুন করে জায়গা দখলের কথায়। দেখুন, অরুণাচল সরকার বিষয়টাকে মোটেও হালকাভাবে নেয়নি। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মামা নাটুং বলছেন যে জেলা ও প্রশাসনের রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করা হবে, তারপর এই অভিযোগ সত্যি কিনা খতিয়ে দেখার জন্য একটা কমিটি গঠন করা হবে। মানে অরুণাচল সরকার বিষয়টাকে সত্যও বলছে না, বিষয়টাকে মিথ্যাও বলছে না। তারা বলছে যে আগে ভালোভাবে খতিয়ে দেখি, বিষয়টাকে নিয়ে যাচাই করি, তারপর রিপোর্ট পেশ করব। এই ইস্যুটাকে কেন্দ্র করে ইন্টারনেটে এখন বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে, যেইগুলোতে দাবি করা হচ্ছে চীনা সৈন্যরা নাকি আমাদের ভারতের বর্ডারের 60 কিলোমিটার ভেতরে ঢুকে গেছে। আর এই এলাকা তো এমনিতেই সেনসিটিভ, সেই জন্য এই ভিডিও দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং মানুষ সহজেই বিশ্বাস করে নিচ্ছে। কিন্তু ফ্যাক্ট চেকাররা যাচাই করে দেখেছেন এই ভিডিওগুলো থাইল্যান্ড সেনাবাহিনীর ট্রেনিং এক্সারসাইজে, যেখানে ভিন্ন ইউনিফর্ম, ভিন্ন পরিবেশ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর বাকি ভিডিওগুলো মণিপুর আসাম রাইফেলসের একটা আলাদা ঘটনার, যার সাথে চীন সীমান্তের কোনো সম্পর্কই নেই। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, এই বিষয় নিয়ে যে কোনো ভাইরাল ভিডিও দেখা বা শেয়ার করার আগে একটু যাচাই করে নিন। এই ভুয়ো তথ্য শুধু বিভ্রান্তই তৈরি করে না, আসল সমস্যাগুলোকেও চাপা দিয়ে দেয়। এবার আসি ভারতের সরকারি প্রতিক্রিয়া ও কূটনৈতিক পরিকল্পনার উপর। এই অভিযোগ সামনে আসার পরপরই ভারতীয় সেনাবাহিনী স্পষ্টভাবে সেটা অস্বীকার করেছে। অরুণাচল পশ্চিমের সংসদ কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলছেন কোনো ইন্ট্রুশন হয়নি, মানে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তার কথায় এই সীমানা যেহেতু পুরোপুরি ডেমোক্রেটেড না, সেই জন্য দুই দেশেরই বোঝাপড়ায় কিছু ফারাক থাকে। সেই কারণে মাঝে মধ্যেই দুই পক্ষের মধ্যে কিছু অ্যাগ্রেশন দেখা দেয়, কিন্তু এটাকে পুরোপুরি দখল বলা যায় না। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলছেন যখনই এই দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে কোনো সমস্যা দেখা দেয় তখনই এই দুই দেশের কমান্ডোরা একসাথে বসে বৈঠকের মাধ্যমে সব সমস্যা মিটিয়ে নেয়। তিনি এটাও বলেছেন দুই দেশের সেনারা বছরে প্রায় 1100-রও বেশি বার গ্রাউন্ড লেভেলে আলোচনা করে, যাতে দুই দেশের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি না হয়। এখানে জিনিসটা আরো স্পষ্ট হয়ে যায় যে ঝামেলা এড়ানোর জন্য দুই দেশের সেনাদের মধ্যে একটা কাঠামো তৈরি করা আছে। আর এই বছরই মে মাসের শেষের দিকে বেজিং এ ভারত চীনের মধ্যে সীমান্ত নিয়ে 35তম ওয়াকিং মেকানিজম বৈঠক হয়েছে। এই বৈঠকে দুই পক্ষের মধ্যে সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখার জন্য আলোচনা হয়েছে। কিন্তু বর্তমান সময়ে আমাদের ভারত সরকার চীনের বিরুদ্ধে কড়া ভাষায় কথা বলে। যেমন এর আগে চীন যখনই অরুণাচলকে জাংনান বলে দাবি করেছে, তখনই আমাদের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট বলেছেন চীন যতই দাবি করুক ভারতের অবস্থান পাল্টাবে না। অরুণাচল প্রদেশ ভারতের ছিল, আছে আর থাকবে।
থাকবে। চীন সরকারের একটা ঘটনা বলি, আমাদের ভারতের অরুণাচল প্রদেশের একজন নাগরিক নাম প্রেমা ওয়াংজুং, তিনি ব্যক্তিগত কাজে চীনা গিয়েছিলেন, কিন্তু চীনা বিমানবন্দরে তাকে 18 ঘন্টা আটক করে রাখা হয়েছিল পাসপোর্ট অবৈধর অভিযোগ দিয়ে। ভাবুন তাহলে, আমাদের ভারতের সাধারণ নাগরিক যার বাড়ি অরুণাচল প্রদেশে হওয়ার কারণে চীন সরকার তাকে ওইরকম ভাবে হেনস্থা করেছিল। এখান থেকে তাহলে এটাই বোঝা যাচ্ছে যে বিতর্ক শুধু সীমান্তে আটকে নেই, সাধারণ মানুষের জীবনেও প্রভাব ফেলছে। একদিকে আমাদের ভারত কূটনৈতিক পর্যায়ে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে, অন্যদিকে চীন অরুণাচল প্রদেশে উত্তেজনার আঁচ ফেলেই যাচ্ছে। আর আমাদের ভারত শুধু কথায় বসে নেই, মাটিতেও পাল্টা প্রস্তুতি চলছে জোর দমে। ভারত অরুণাচল প্রদেশে 1748 কিলোমিটার লম্বা হাইওয়ে বানাচ্ছে, সঙ্গে ভাইব্রেন্ট ভিলেজেস প্রোগ্রাম আর বর্ডার রোডস অর্গানাইজেশনের মতো একাধিক প্রকল্প তৈরি করছে। এই প্রকল্পগুলোর লক্ষ্য এইসব এলাকার সীমান্তের সঙ্গে সংযোগ আরো বাড়ানো এবং এই এলাকায় ভারতের অবস্থান আরো মজবুত করা। ভাইব্রেন্ট ভিলেজেস প্রোগ্রামের মাধ্যমে এই অঞ্চলের মানুষদের ঘর বাড়ি বানিয়ে দেওয়া, বিদ্যুৎ সংযোগ ঠিক করা, ইন্টারনেট পরিষেবা দেওয়া, রাস্তাঘাট বানিয়ে দেওয়া, যাতে সাধারণ মানুষরা ওই গ্রাম ছেড়ে চলে না যায়। কারণ আমাদের ভারতের এইসব এলাকায় যত জনবসতি বাড়তে থাকবে তত আমাদের ভারতের লাভ। অনেক বিশ্লেষকরা বলছেন যে এই পরিকাঠামো বানানোয় চীনের সঙ্গে পাল্লা দেওয়া আমাদের ভারতের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ। কারণ চীনের অর্থনৈতিক সক্ষমতা, নির্মাণ গতি আর প্রযুক্তিতে আমাদের ভারতের তুলনায় অনেক এগিয়ে। চীন কিন্তু এখানেই থেমে নেই, আমাদের অরুণাচল প্রদেশের সীমান্ত থেকে মাত্র 50 কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদীর ওপর বিশ্বের সবচেয়ে বড় হাইড্রো পাওয়ার প্রজেক্ট চালু করেছে। এই প্রজেক্টে চীন খরচা করছে প্রায় $167 বিলিয়ন। আর এই প্রজেক্টের ফলে ব্রহ্মপুত্র নদীর জলপ্রবাহের উপর চীনের নিয়ন্ত্রণ অনেক গুণ বেড়ে যাবে। এটা আমাদের ভারত ও বাংলাদেশ দুই দেশের জন্যই কিন্তু চিন্তার বিষয়, কারণ এই নদীর জলের সঙ্গে জড়িয়ে আছে দুই দেশের লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রা, কৃষিকাজ, মাছ ধরা, বন্যা নিয়ন্ত্রণ, এই সবকিছুই কিন্তু এই নদীর ওপর অনেক নির্ভরশীল। দেখুন, আমাদের ভারতের চিন্তা কিন্তু দুই দিকে। একদিকে শুকনো মৌসুমে যদি চীন জল আটকে রাখে, অন্যদিকে বর্ষাকালে চীন যদি হঠাৎ করে অনেক জল ছেড়ে দেয়, তখন বন্যার ঝুঁকি কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। মানে সোজা কথা, এই বাঁধ চীনের জন্য একটা জল অস্ত্র হয়ে উঠতে পারে। দেখুন, দুই দেশের সীমান্ত সম্পর্ক যতই বিতর্কিত হোক না কেন, দুই দেশের বাণিজ্য সম্পর্ক কিন্তু সবসময় মধুর। এই 2026 সালে চীন আমেরিকাকে টপকে ভারতের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার হয়ে গেছে। মানে একদিকে সীমান্তে জমি নিয়ে বিতর্ক চলছে, অন্যদিকে নিজেদের দেশের স্বার্থে দুই দেশের মধ্যে কেনা বেচা জোর দমে চলছে। এই দুই দেশ ওপরে স্বাভাবিক সম্পর্কের কথা বলছে, কিন্তু ভেতরে ভেতরে সীমান্ত নিয়ে বিতর্ক বেড়েই চলে। এই দুই দেশই কিন্তু ছোটখাটো ঝামেলা এড়িয়ে দীর্ঘমেয়াদী অবস্থান মজবুত করার খেলা খেলছে। তবে চীনের দিকে তাকালে তাদের সীমান্ত এলাকায় উন্নয়ন শুধুমাত্র ভারতকে চাপে ফেলার জন্য, কারণ আমাদের ভারত অবস্থান টিকিয়ে রাখতে চাইছে, কিন্তু চীন সেই জায়গা দখল করে নিতে চাইছে। এবার আসি শেষ প্রশ্নে, যে সামনে কি হতে পারে। প্রথমত, চীনের এরকম ছোটখাটো গ্রাম তৈরি করা কাজ চলতেই থাকবে যতক্ষণ না একটা বড় কোনো সংঘর্ষ হয়। দ্বিতীয়, যেটা আমার মনে হয়, চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক দিনকে দিন ভালো হতে থাকবে, আর সীমান্ত নিয়ে বিতর্ক দিনকে দিন আরো খারাপ পর্যায়ের দিকে যেতে চলেছে। তাহলে অ্যাট দ্য এন্ড আমি একটা কথাই বলবো, চীন কিন্তু চুপচাপ বসে নেই, একটু একটু করে আমাদের ভারতের দিকে এগিয়ে আসছে। আর ওই অঞ্চলের এলাকাগুলোতে চীন একটা বড়সড় পরিকাঠামো তৈরি করছে। আর চীন যে এই সীমান্ত এলাকায় পরিকাঠামো তৈরি করছে, এটা কিন্তু ভবিষ্যতের কথা ভেবে। চীন কিন্তু ভবিষ্যতে যখনই সুযোগ পাবে তখনই অরুণাচল প্রদেশের এই অংশ দখল করার চেষ্টা করবে, কারণ এই অঞ্চলে চীনের একটাই লক্ষ্য, এই অরুণাচল প্রদেশকে দখল করা। তবে চীন ওই চেষ্টা চালাতেই থাকবে, আর আমাদের ভারত ওই অঞ্চলে নিজের অবস্থান মজবুত করতেই থাকবে। তো আজকের ভিডিও বাস এই পর্যন্তই। চীনকে নিয়ে আপনার কি বক্তব্য তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। জয় হিন্দ।